ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বিদ্যালয়। ক্লাস 10 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবারে তাদের জন্য আমি গতকাল একটা ভিডিও, এর আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের উপরে। আজকের ভিডিওটা হচ্ছে অঙ্কের, অর্থাৎ 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অঙ্কের সিলেবাস নিয়ে একটা ভিডিও আজকে। ঠিক আছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। আমাদের প্রথমেই জানতে হবে সিলেবাসে কি আছে আর সিলেবাসে কি নেই। যেগুলো সিলেবাসে আছে সেগুলো তো ভালো করে করতেই হবে পরীক্ষার জন্য প্রস্তুতি, কিন্তু সিলেবাসে যেগুলো নেই সেগুলোও কিছু জানা বোঝার দরকার আছে। যারা ভালো স্টুডেন্ট, যারা পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়বে, তারা নিশ্চয়ই পুরো সিলেবাসটাই দেখবে মাধ্যমিকে কী কী আছে না আছে। যেমন দুটো ভাইটাল জিনিস, ট্রিগনোমেট্রি ত্রিকোণমিতি আর স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান, এই দুটো বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় যাদের সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে তারা এটা দেখে নেওয়া ভালো, পরবর্তীকালে কাজে লাগবে। তাহলে এখন আমি আলোচনা করব সিলেবাসে কি আছে। দেখো, মাধ্যমিক সিলেবাস ম্যাথমেটিক্স, প্রথমে পাটিগণিত, এই যে 4টে অঙ্কের পার্ট আছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি। বুঝতে হবে এই 4টে পার্টের মধ্যে কোন কোন প্রশ্নমালাটা কোন পার্টের অন্তর্গত, এটা কিন্তু প্রথম জানতে হবে। দেখো, পাটিগণিতে 3টে চ্যাপ্টার আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি এবং অংশীদারি কারবার। পাটিগণিতে আছে কি? সরল সুদ, চক্রবৃদ্ধি, অংশীদারি কারবার। তার মানে চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার 6 আর চ্যাপ্টার 14, 14 নম্বর চ্যাপ্টার গভর্নমেন্ট বইতে। ঠিক আছে, তাহলে এই পাটিগণিত থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, 1 নম্বরের প্রশ্ন কটা আসবে? 1, 2, 3, 4, 5টা 1 নম্বরের, 3টে 2 নম্বরের কোশ্চেন আর 2টো 5 নম্বরের কোশ্চেন। তার মানে পাটিগণিত থেকে টোটাল 21 নাম্বার। ঠিক আছে, এখন হচ্ছে বীজগণিত। বীজগণিতে কটা চ্যাপ্টার আছে? বীজগণিতে 4টে চ্যাপ্টার আছে, দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, দ্বিঘাত করণী, ভেদ। গভর্নমেন্ট বইয়ে 1 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার, 9 নম্বর চ্যাপ্টার এবং 13 নম্বর চ্যাপ্টার। বীজগণিত থেকে কি আসবে না, এখানেও দেখা যাচ্ছে 5টা 1 নম্বরের, 2টো 2 নম্বরের আর 4টে 5টা 3 নম্বরের, টোটাল 24 নম্বর দেখা যাচ্ছে বীজগণিত থেকে। জ্যামিতি, দেখো জ্যামিতিতে কি কি আছে, জ্যামিতিতে কটা চ্যাপ্টার আছে টোটাল? দেখো এখানে দেখা যাচ্ছে যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, চ্যাপ্টার নাম্বার 3, বৃত্তস্থ কোণ সম্পর্কিত, চ্যাপ্টার নাম্বার 7, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত, চ্যাপ্টার নাম্বার 10, স্পর্শক সংক্রান্ত, চ্যাপ্টার নাম্বার 15, সদৃশতা, 18, 1, 2, 3, 4, 5, 5টা চ্যাপ্টার আছে উপপাদ্য, যেগুলো উপপাদ্য বলি আমরা, এরকম 5টা চ্যাপ্টার আছে। আর সম্পাদ্যের আছে 2টো চ্যাপ্টার, ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন আর বৃত্তের স্পর্শক অঙ্কন, 2টো চ্যাপ্টার হচ্ছে সম্পাদ্য। তাহলে জ্যামিতিতে কি কি, কোনটা কত নম্বর আসবে? 1, 2, 3, 4, 5, 5টা 1 নম্বরের কোশ্চেন, 4টে 2 নম্বরের কোশ্চেন আর 2টো 5 নম্বর, একটা 3 নম্বর, এই নিয়ে টোটাল জ্যামিতিতে 26 নম্বরের প্রশ্ন। এখন চলে যাচ্ছি পরিমিতি। পরিমিতি তোমাদের ক্লাস 10-এ আছে 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক পরিমিতি, অর্থাৎ যার মাত্রা হচ্ছে 3টে, দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা। এই ত্রিমাত্রিক পরিমিতি, এখানে 4টি চ্যাপ্টার আছে, আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, চ্যাপ্টার নাম্বার 4, 8, 12, 16। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। তার মানে আমি সিলেবাসটা গভর্নমেন্ট বোর্ডে যদি দেখি তাহলে দেখা যাবে কি যে 1 থেকে 19 চ্যাপ্টার পর্যন্ত, 1 থেকে 19 থরলি করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে 19 নম্বরটা তো সিলেবাসের বাইরে, কিন্তু গভর্নমেন্ট বলেছে 1 থেকে 18 পর্যন্ত সিলেবাস। কিন্তু 19 নম্বরের প্রশ্নমালাটায় কি অঙ্ক আছে এটা তোমাদের বুঝতে হবে। 19 নম্বর প্রশ্নমালায় অঙ্ক আছে কি না, 4, 8, 12, 16, এই যে 4টে প্রশ্নমালার থেকে
একটা মিশ্রণ প্রশ্নমালা মিক্সচার অঙ্ক তৈরি করা হয়েছে, যেখানে গোলক, চোঙ, শঙ্কু, আয়তঘন সব রকমের অঙ্ক আছে 19-এ। তার মানে পরিমিতি শিখতে গেলে তোমাকে শেখাটা কমপ্লিট হবে 19 নাম্বারটা সহ করে নেবে। তার মানে 1 থেকে 19 পর্যন্ত থরলি তোমরা করবে এই চ্যাপ্টারগুলো। এখন হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে সেটা বললাম। এখন প্রশ্নের প্যাটার্নটাও দেওয়া আছে। এমসিকিউ 6টা থাকবে, কিন্তু 6টাই করতে হবে, এটা মনে রাখবে। এমসিকিউ তোমাদের 6টা থাকবে, 6টা করতে হবে। শূন্যস্থান পূরণ 6টা থাকবে, করতে হবে 5টা। ক্লিয়ার? আর সত্য মিথ্যা এটাও কিন্তু 6টা থাকবে, করতে হবে 5টা। ঠিক আছে? তারপরে এটা হলো তো 1 2 3, এই যেটা হলো কোশ্চেন নাম্বার 1 2 3। কোশ্চেন নাম্বার 4-এ দেখা যাবে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে সমস্ত রকমের অঙ্কই মিশিয়ে থাকবে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি। সেখানে টোটাল 12টা কোশ্চেন থাকবে, 12টার মধ্যে 10টা করতে হবে। আর সেই 10টার জন্য 10 × 2 20 মার্কস। তারপরে এইটা 1 2 3 4 নাম্বার কোশ্চেন হয়ে গেল। 5 নাম্বারে কি দেখা যাবে? পাটিগণিতে 3টে অঙ্ক দেবে। 3টে অঙ্কের মধ্যে 2টো করতে হবে, আর 2টোর জন্য আছে 10 নাম্বার, 5 × 2। ঠিক আছে? এখন আমি বীজগণিতে চলে যাচ্ছি। বীজগণিতে টোটাল 8টা অঙ্ক দেবে। তার মানে 3টে 3টে 2টো, 3টে 3টে 2টো, 3টে 3টে 2টো কিভাবে থাকবে না? প্রথম যে 3টে অঙ্ক থাকবে সেটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারের দ্বিঘাত সমীকরণ থেকে। সেই 3টের মধ্যে করতে হবে কটা? 2টো। প্রতিটার জন্য নাম্বার কত? 3। তার মানে 6 নাম্বার। তারপর হচ্ছে তোমার ভেদ এবং করণী মিশিয়ে থাকবে 3টে অঙ্ক। সেখান থেকে 3টে অঙ্ক থাকবে, করতে হবে 2টো অঙ্কের জন্য কত নাম্বার থাকবে? 6। ঠিক আছে? তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা, তারপরের অঙ্কটা থাকবে অনুপাত সমানুপাত। সেখান থেকেও 2টো অঙ্ক থাকবে, করতে হবে 1টা, তার জন্য নাম্বার হচ্ছে 3। তার মানে 8টা অঙ্কের মধ্যে তোমাকে করতে হবে কত? 2 2 4 একে 5টা। তার মানে প্রতিটার জন্য 3 নাম্বার হলে হয় 15 নাম্বার হয়ে গেল। ঠিক আছে? এখন জ্যামিতিতে দেখা যাচ্ছে প্রতিটা 2টো থাকবে, 6টা টোটাল প্রশ্ন থাকবে, 2টো উপপাদ্য থাকবে। তার মধ্যে করতে হবে 1টা, নাম্বার কত? 5। তারপরে 2টো প্রয়োগ থাকবে। সেই 2টো প্রয়োগ মানে হচ্ছে উপপাদ্যের সাহায্য নিয়ে যেগুলো করা হয় সেটাই হচ্ছে প্রয়োগ। উপপাদ্য সাহায্য নিয়ে বেশ কিছু প্রমাণ আমরা করি জ্যামিতিতে, যেগুলোকে প্রয়োগ বলা হয়। সেখানে 2টো থাকবে, করতে হবে 1টা, 3 নাম্বার। তারপরে সম্পাদ্য কিন্তু থাকবে 2টো, করতে হবে 1টা, তার জন্য 5 নাম্বার। তার মানে জ্যামিতিতে আমি এখানে দেখতে পাচ্ছি 13 নাম্বার। আর পরিমিতি হচ্ছে 6টা অঙ্ক থাকবে, করতে হবে 4টে, প্রতিটার জন্য 4 নাম্বার, 4 4 16 নাম্বার। এই হচ্ছে 90 নাম্বারের যদি পরীক্ষা হয়, সেই 90 নাম্বারের কোনটা থেকে কত নাম্বার থাকবে তার একটা বর্ণনা দেওয়া আছে। এটা তোমরা খাতায় লিখে রাখতে পারো। টোটাল ভিডিওটা রিপিট দেখে খাতায় লিখে রাখবে। আবার পরিষ্কারভাবে বুঝতে পারলে কি বললাম? পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, এই 4টে পার্টের মধ্যে কোনটায় কত নাম্বার আছে, কোন অংশে, এরপরে প্রশ্নপত্র কেমন থাকবে, তার কোন অংশে নাম্বার কত, সেটাও আমি একটা ধারণা দিলাম। এখন আর আগেই বললাম তো, তোমার 1 থেকে 19 চ্যাপ্টার পর্যন্ত থরলি করতে হবে, যেখানে কোনো গ্যাপ নেই সিলেবাসে। তারপরে 20 প্রশ্নমালা, 20 এবং 23 24 25, এই 4টে প্রশ্নমালা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি, যেটা গভর্নমেন্ট বাদ দিয়েছে। তোমরা হয়তো সেটা শিখে নিতে পারো। আর 21 22-এ কি আছে দেখা যাচ্ছে, ওখানেও জ্যামিতি আছে। 2টো জ্যামিতির প্রশ্নমালা আছে, একটা পিথাগোরাসের উপপাদ্য, একটা উপপাদ্যের চ্যাপ্টার, একটা সম্পাদ্যের চ্যাপ্টার, 21 22। এরপরে 26 প্রশ্নমালার আছে রাশিবিজ্ঞান, এটাও সিলেবাস থেকে বাদ। কিন্তু তোমাদের যাদের সম্ভব হবে, যারা সায়েন্স নিয়ে পড়বে, তারা পড়ে নেওয়াটা ভালো। আমি পরামর্শ দেবো, যদি সম্ভব হয় পড়ে নেবে বা করে নেবে, অঙ্কগুলো শিখে নেবে। কিন্তু
যারা শুধু পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তাদের হচ্ছে এই সিলেবাসটা। কিন্তু এখানে অঙ্কগুলো কিন্তু কঠিন নয়। অনেকের এই অঙ্কের প্রতি অনেকেই ভীতি আছে, কিন্তু অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এই সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস করবে। যখন পরীক্ষা হবে 90 নম্বরের যখন পরীক্ষা হবে, বা পরীক্ষা তো হতে পারে বা হওয়ার চান্স আছে 22 সালে, এটা আমার মনে হয় ভাবার কোনো কারণ নেই যে 22 সালেও পরীক্ষা হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে 22 সালে ফেব্রুয়ারি মাসের দিকে পরীক্ষা হবে, তখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কাজে অঙ্কটাকে তোমরা ভালো করে করো। আর অঙ্কের হয়তো টোটাল জিনিসটাকে মাথায় রাখতে হবে, টোটাল। তার মানে 3টে পাটিগণিতের চ্যাপ্টার, 4টে বীজগণিতের চ্যাপ্টার, 5টা উপপাদ্যের চ্যাপ্টার, 2টো সম্পাদ্য। উপপাদ্য চ্যাপ্টার হচ্ছে 5টা টোটাল, সম্পাদ্যের চ্যাপ্টার 2টো, আর পরিমিতির চ্যাপ্টার হচ্ছে 4টে। কিন্তু 19 নম্বরটা ধরলে 5টা, 19 নম্বরটা করা ভালো। এখন এখানে আমি তোমাদের তো বলে দিলাম এই জিনিসগুলো, কিন্তু এখান থেকে কিছু কিছু জিনিস আমি বলে যাব। আজকে তোমাকে মনে করো প্রশ্ন করা হলে খাতায় লিখে নেবে, আমার বলার সাথে সাথে ভিডিওটা রিপিট দেখবে এবং খাতায় লিখবে। যদি ফার্স্ট টাইমে যদি লিখতে অসুবিধা হয়, তাহলে সেকেন্ড টাইমে ভিডিওটা দেখে খাতায় লিখবে। যে ধরো তোমাকে প্রশ্ন করলাম যে দ্বিঘাত সমীকরণ, যেটা ফার্স্ট চ্যাপ্টার, এর সাধারণ আকার কি? বলো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি, কে বলতে পারবে? লিখে নাও। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তোমাকে প্রশ্ন করলো যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, সমীকরণটি কখন দ্বিঘাত হবে না? a ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত হবে না। আর দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? a নট ইকুয়াল টু 0। তার মানে অঙ্কে প্রচুর তোমার অবজেক্টিভ টাইপ ব্যাপার আছে, এই জন্য এইগুলোকে থরলি মাথায় রাখতে হবে, সবসময় সব জিনিসটা মাথায় রাখতে হবে, তবেই পড়াশোনা। তাহলে আমি এখান থেকে, আর দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি শ্রীধর আচার্যের প্রণালী। শ্রীধর আচার্যের প্রণালী থেকে x এর মান নির্ণয়। অর্থাৎ আমরা অনেক সময় কি করি, যে কোনো একটা সমীকরণ দিয়ে দিল, সেই সমীকরণটাকে মিডিল টার্ম করার চেষ্টা করি, মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করে x এর দুটো মান পেতে পারি। কিন্তু যে সমস্ত সমীকরণ মিডিল টার্ম করা যাবে না, সেখানে তোমাকে শ্রীধর আচার্যের সূত্রে যেতে হবে। ঠিক আছে? তাহলে শ্রীধর আচার্যের সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে মাথায় থাকবে তোমার সবসময় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে x এর মান কত? না x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac/2ac। এটা সবসময় মাথায় রাখবে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে x এর মান কত? x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac/2ac। এখানে b স্কোয়ার মাইনাস 4ac-টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, এটাকে কি বলে? b স্কোয়ার মাইনাস 4ac কে নিরূপক বলে। তাহলে একটা সমীকরণের বীজদ্বয় কখন বাস্তব, কখন অবাস্তব, কখন সমান, এটা কার উপরে ডিপেন্ড করে? অবশ্যই নিরূপকের উপরে। নিরূপকের মান যদি শূন্য হয় তাহলে বীজদ্বয় সমান হবে। নিরূপকের মান যদি ধনাত্মক হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। আর নিরূপকের মান যদি ঋণাত্মক হয় তাহলে বীজদ্বয় অবাস্তব এবং কাল্পনিক হবে, অসমান হবে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের, ওটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে তোমার দুটো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর বীজ দুটো যদি আলফা এবং বিটা হয়, ধরে নিচ্ছি আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর বীজদ্বয় আলফা বিটা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হবে? মাইনাস b বাই a। বীজদ্বয়ের গুণফল কত হবে? c বাই a। এটা কিন্তু মনে রাখতে হবে ভালো করে। আর কি মনে রাখবে? আর তোমার দুটো বীজ যদি জানা থাকে তাহলে সমীকরণটা কি হবে? যে সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা, সেই সমীকরণটা কি হবে? না এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ব্র্যাকেটের মধ্যে থাকবে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে? এই দেখো, এই তাহলে এই কতগুলো ফর্মুলা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মাথায় রাখবে, তাহলে কিন্তু অঙ্কগুলো করা বা মনে রাখা তোমাদের সহজ হবে। কিন্তু এটা কখনোই ফর্মুলাগুলো ভুলবে না। তাহলে হয়ে গেল দ্বিঘাত সমীকরণের যেগুলো বিশেষভাবে মনে রাখতে হবে সেগুলো আমি বলে দিলাম। এখন ধরো এই 2 নম্বর চ্যাপ্টারে কি আছে? সরল সুদ। পাটিগণিতের একটা অঙ্ক সরল সুদ নির্ণয়। এটা দুই ভাবে করতে পারো।
একটা সূত্রের সাহায্যে করতে পারো, আর একটা ঐকিক নিয়মে করতে পারো। সূত্রের সাহায্যে মনে আছে সূত্রটা কি বলতো, যে আমরা আসলকে পি ধরি, সময়কে টি ধরি, সুদের হারকে আর ধরি, আর মোট সুদকে আই ধরি। অনেকে মোট সুদ আর সুদের হারের মধ্যে গুলিয়ে ফেলে, আই আর আর এর মধ্যে গুলিয়ে যাচ্ছে, আইটাকে আর ভাবছে, আরটাকে আই। মোট সুদ মানে হচ্ছে টোটাল ইন্টারেস্ট, আর সুদের হার মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা ছোট হাতের আর বলি। আর ক্যাপিটাল আই হচ্ছে মোট সুদ, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। মনে আছে আই সমান কি, পিটিআর বাই 100। এটা হচ্ছে মনে রাখতে হবে, সেকেন্ড চ্যাপ্টারে যেটা বললাম এটা মনে রাখবে, যে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। সূত্র প্রয়োগ করে করতে পারো, তবে হ্যাঁ সুদের হারটা কিন্তু বার্ষিক সুদের হার, আর সময়টাকেও কিন্তু বছরে কনভার্ট করতে হবে। হয়তো মনে করে বললো 5% হারে 500 টাকা 3 মাসের সুদ করো, সুদ কত? অনেকে কি করে, টি ইজ ইকুয়াল টু 3 লিখে দেয়, কিন্তু না, টি ইকুয়াল টু 3 হবে না, টি ইকুয়াল টু 3/12, 1/4 বছর হবে, বছরে কনভার্ট করতে হবে। আর 5% কথাটার অর্থ কি, 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। এইটা মাথায় রাখতে হবে, যে সুদের হার মানে হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, 6% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। অর্থাৎ তুমি যদি আজকে 100 টাকা ব্যাংকে জমা রাখো, যদি ব্যাংক 6% সুদ দেয়, 100 টাকা তুমি জমা রেখেছো, তাহলে তোমাকে ঠিক 1 বছর পরে ওই 100 টাকার জন্য 6 টাকা সুদ দেবে, কি 5 টাকা দেবে, কি 4 টাকা দেবে, সুদের হারের উপরে ডিপেন্ড করছে। তাহলে এই যে ব্যাপার। আর চক্রবৃদ্ধি সূত্র কি, চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলো মনে রাখবে, চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলো। চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে প্রতি বছর, যদি বার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে প্রতি বছর শেষে সুদটা আসলের সাথে যুক্ত হবে। যদি ষান্মাসিক চক্রবৃদ্ধি হয় প্রতি 6 মাস অন্তর সুদটা যুক্ত হবে। যদি ত্রৈমাসিক হয় প্রতি 3 মাস অন্তর সুদটা যুক্ত হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি না, চক্রবৃদ্ধি সুদে হচ্ছে ওখানে যেমন মোট সুদ বলা হয়েছে সরল সুদে, এখানে বলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সমান কি বলা হচ্ছে না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। অর্থাৎ এখানে সময়কে এন বলা হচ্ছে, সুদের হার হচ্ছে আর এবং আসল পি। তাহলে সমূল চক্রবৃদ্ধি যেটা বেরোবে, তোমাকে যদি চক্রবৃদ্ধি সুদ বার করতে বলে, অনেকে কি করে সমূল চক্রবৃদ্ধিটা লিখে চলে এলো। তোমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করো, তাহলে তুমি আগে সমূল চক্রবৃদ্ধি বের করে নিলে সূত্র প্রয়োগ করে, তারপরে আসল টাকাটাকে মাইনাস করবে, মাইনাস করলেই চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর অংশীদারি কারবার, তো অংশীদারি কারবারে কজন লাগে কমপক্ষে? 2 জন। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে অংশীদারি কারবারে কমপক্ষে কতজন লোকের দরকার হয়? 2 জন। আর অংশীদারি কারবারটা যে 2 প্রকার আছে এটা জানতে হবে, সরল অংশীদারি কারবার, মিশ্র অংশীদারি কারবার। এগুলো আমি সংক্ষেপে 2-4টা কথা আজকে এই অঙ্কের সম্পর্কে আলোচনা করছি, কিন্তু মেন আমার বলার বিষয় হচ্ছে সিলেবাস, যেটা আমি বলেছি। হ্যাঁ, এইগুলো হচ্ছে অনুপাত সমানের মতো সহজ অঙ্ক, দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী বলা হচ্ছে কেন? কারণ এর ঘাতটা হচ্ছে 2। হ্যাঁ, যেমন ধরো √2, √2 হচ্ছে একটা দ্বিঘাত করণী। কিউ রুট অফ 2 তার মানে হচ্ছে 2 এর ঘনমূল, সেটা দ্বিঘাত না, ত্রিঘাত করণী। তাই √2টা হচ্ছে একটা দ্বিঘাত করণী। এই দ্বিঘাত করণী সম্পর্কে খুবই সোজা, এখানে প্রাইমারি জিনিসগুলো আমার দ্বিঘাত করণীর একটা ভিডিও আমি করেছিলাম। আচ্ছা, ভেদ মানে একটা বাড়লে একটার সাথে আরেকটা রাশির সম্পর্ক কি, এই নিয়ে আলোচনা আছে, ভেদের অঙ্ক। হ্যাঁ, এই যে জ্যামিতিগুলো কিন্তু ভালো করে উপপাদ্যগুলো পড়তে হবে। তোমাদের উপপাদ্য আছে 31 থেকে 48, কারণ 49, 50 উপপাদ্যটা সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। 31 থেকে 48 উপপাদ্য তোমাদের করতে হবে, কিন্তু 31 থেকে 48 যে উপপাদ্য, প্রতিটা উপপাদ্যই যে ভাইটাল তা নয়। বেশ কিছু উপপাদ্য আছে, যেমন 42, 43, 44, 45, 46, 47, এই উপপাদ্যগুলো কি বলেছে, যে প্রমাণটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। তার মানে এই 31 থেকে 48 যদি আমি ধরি 17টা, 31 থেকে 48, 18টা যদি উপপাদ্য ধরি, তার মধ্যে 8 থেকে 10টা উপপাদ্য তোমাদের করলেই হবে।
আবার কমিয়ে 5-6টা উপপাদ্য তো খুব ভাইটাল। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, খুব ইম্পর্টেন্ট। কেন্দ্র খাতায় লিখে নাও, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক প্রমাণ করো, খুব ইম্পর্টেন্ট। তারপরে খাতায় লেখো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি বেশ কয়েকটা উপপাদ্যের কথা বলছি। হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করো, ঠিক আছে। এই দুটো উপপাদ্যের কথা বললাম। আবার একটা দুটো উপপাদ্য বলতে পারি, যেমন ধরো হ্যাঁ, ওটা কিন্তু একই বৃত্তচাপের উপর অবস্থিত। বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু একই চাপের উপর অবস্থিত হতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপরে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা একটা ভালো উপপাদ্য, ঠিক আছে। আর স্পর্শক সংক্রান্ত উপপাদ্য কি আছে না, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কেবলমাত্র দুটি স্পর্শক টানা যায় এবং স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ভেরি ইম্পর্টেন্ট স্পর্শক সংক্রান্ত। যা সদৃশতা হচ্ছে উপপাদ্য 48 সদৃশতা উপপাদ্য 48। সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ এবং প্রতিটি মূল ত্রিভুজের সাথেও সদৃশ। ভেরি ইম্পর্টেন্ট। 48 সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ এবং মূল ত্রিভুজের সাথেও সদৃশ। এই সদৃশতা চ্যাপ্টারে এমন কিছু নেই তোমাকে, তবে হ্যাঁ কিন্তু প্রায় সদৃশতা থেকে বেশ কিছু 2 নম্বর 1 নম্বরের অঙ্ক আসে, প্রত্যেকটা থেকেই 1 নম্বরের অঙ্ক আসে। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কটা স্পর্শক টানা যায়, 1 নম্বরের প্রশ্ন, 2টো স্পর্শক টানা যায়, ঠিক আছে। আর সদৃশতা থেকে তো 2 নম্বরের অঙ্ক আসে। তাহলে এইগুলো মনোযোগ দিয়ে প্রতিটা জ্যামিতি কিন্তু পড়তে হবে। ওই যে প্রয়োগগুলো আছে, প্রয়োগগুলোকে মন দিয়ে পড়বে, সেখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আছে। যে 3টি বিন্দু একই সরলরেখায় না হলে 3টি বিন্দু দিয়েই যাবে এরূপ কটি বৃত্ত অঙ্কন করা যাবে, 1টি বৃত্ত অঙ্কন করা যাবে। আর তোমাদের 2 নম্বরের যে জ্যামিতি প্রশ্ন আসে সেটা হচ্ছে ওই যে বললাম, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে লম্ব অঙ্কন করলে লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এইটা নিয়ে 2 নম্বরের বেশ কিছু অঙ্ক আসে। তারপরে সদৃশতাও তোমাকে বলা হলো, সদৃশ কোণী ত্রিভুজ কাকে বলে, সদৃশ ত্রিভুজ কাকে বলে। এইটা অনেকেই গুলিয়ে যায়, সদৃশ কোণী ত্রিভুজ কাকে বলে না, যদি একটা ত্রিভুজের 3টে কোণ অপর ত্রিভুজের 3টে কোণের সঙ্গে সমান হয় তখন ত্রিভুজ দুটিকে সদৃশ কোণী ত্রিভুজ বলা হয়, ঠিক আছে। কিন্তু দুটো ত্রিভুজের যদি একটি ত্রিভুজের 3টি বাহু অপর ত্রিভুজের অনুরূপ 3টি বাহুর অনুপাত যদি সমান হয় তখন তাকে সদৃশ বলা হবে। অর্থাৎ দুটো ত্রিভুজের এই 3টি করে বাহু সমান হবে না, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, ঠিক আছে, তাহলে তাকে সদৃশ ত্রিভুজ বলা হবে। আমি অঙ্কের 2-4টা ভিডিও বিভিন্ন সময় নিয়ে আসবো তোমাদের, কিন্তু তোমরা মন দিয়ে করো এগুলো। আর হচ্ছে যে ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন আর স্পর্শক অঙ্কন দু রকমের সম্পাদ্য না, 3 রকমের সম্পাদ্য। একটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন আছে, যেমন পরিবৃত্ত অঙ্কন আছে 11.1, অন্তর্বৃত্ত আছে 11.2, যদিও আমার আগে পরে হয়ে গেছে। পরিবৃত্ত অঙ্কনটা আগে আছে, অন্তর্বৃত্ত পরে। আর স্পর্শক অঙ্কন আছে, অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের স্পর্শক অঙ্কন করো, এই স্পর্শক অঙ্কন আছে। এই হচ্ছে অঙ্কের হলো। আর হচ্ছে তোমাদের এখানে পরিমিতি তো 4টি চ্যাপ্টার তো বললাম। আয়তঘন মানে হচ্ছে জাস্ট ইটটা হচ্ছে আয়তঘন, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, হ্যাঁ, যে 6টা তল আছে, যার 8টা শীর্ষবিন্দু আছে, 12টা ধার আছে, এরকম ঘনবস্তু হচ্ছে আয়তঘন। লম্ববৃত্তাকার চৌকি, জাস্ট ধরো তেলের ড্রাম, কেরোসিন তেলের পিপাগুলো লম্ববৃত্তাকার চোখ, যার দুদিকে 2টো বৃত্তাকার তল আছে আর একটা আছে বক্রতল আছে, তার মানে টোটাল 3টে তল আছে, 2টো
বৃত্তাকার, সমতল আর একটা বক্রতল। এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। এর কয়েকটা সূত্র আছে, সমগ্রতলে ক্ষেত্রফল, আয়তনের সূত্র, এগুলো মাথায় রাখতে হবে সবসময়। আর গোলক, গোলক হচ্ছে জাস্ট ফুটবল। কোন ঘনবস্তু একটা মাত্র তল দ্বারা গঠিত? 1 নম্বর প্রশ্ন পরীক্ষায় লিখে দেবে গোলক, অর্থাৎ ফুটবল। গোলকের উদাহরণ হচ্ছে ফুটবল, ঠিক আছে। আর গোলকের তো বেশি কিছু নেই, গোলক থেকে দুটো, হ্যাঁ, একটা হচ্ছে সমগ্র গোলক আছে, একটা অর্ধ গোলক আছে। নিরেট অর্ধগোলকের কটা তল? খাতায় লেখো, নিরেট অর্ধগোলক কটা তল? না, নিরেট অর্ধগোলকের কিন্তু দুটো তল। গোলকের একটা তল, অর্ধগোলকের দুটো তল। একটা হচ্ছে সমতল বৃত্তাকার তল আর একটা বক্রতল। তাহলে গোলকের ক্ষেত্রফল যদি কত ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। আয়তন হচ্ছে 4/3πr³ যদি 8টা ব্যাসার্ধ হয়। কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে কি বলবে? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3πr², আর বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr²। এই হচ্ছে ব্যাপার। আর লম্ববৃত্তাকার শঙ্কু মানে হচ্ছে আইসক্রিমের কোন অথবা টোপর। ওই যে বিয়ের সময় যে টোপর মাথা দেয়, টোপরের আকারটা পুরো লম্ববৃত্তাকার শঙ্কুর মতো। সেখানে, হ্যাঁ, এইখানে কিন্তু শঙ্কুর সাথে চোঙ গুলিয়ে ফেলে। শঙ্কুর মধ্যে যেমন হচ্ছে চোঙের মধ্যে একটা হচ্ছে তোমার উচ্চতা একটাই আছে, এইচ আছে, কিন্তু শঙ্কুর ক্ষেত্রে এইচ এবং এল, উচ্চতা এবং তির্যক উচ্চতা। আর এইটা খুব ইম্পর্টেন্ট যে শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতার মধ্যে সম্পর্ক কি, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। উচ্চতা আর তির্যক উচ্চতার মধ্যে সম্পর্ক কি? তির্যক উচ্চতা যদি এল হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে কি, আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে L² সমান H² প্লাস R²। ঠিক আছে, এই হচ্ছে শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতার মধ্যে সম্পর্ক। তার মানে শঙ্কুর এই তিনটে জিনিসের মধ্যে যদি দুটো জিনিসের মান দেওয়া থাকে, তাহলে আরেকটা জিনিসের আরেকটা মান বের করতে পারবে। ব্যাসার্ধ উচ্চতা, তির্যক উচ্চতা দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করা যাবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সমস্ত জিনিসটা তোমার অঙ্কের সমস্ত ব্যাপারটাকে তোমার অ্যাট এ টাইম মাথায় রাখতে হবে। কোন প্রশ্নমালায় কি ফর্মুলা আছে, তাহলে এটা সহজ হবে। আর অঙ্ক তো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তোমরা তো গভর্নমেন্ট বইটা তো ভালো করে করছো, আমার মনে হয় সাইড বাই সাইড একটা কেসি নাগেরও বই আছে, সেটাকেও ফলো করতে পারো, যেখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ করা আছে। ঠিক আছে, আমি পরে আবার বিভিন্ন ভিডিওতে আসবে। আজকে আমি সিলেবাস এবং অঙ্ক সম্পর্কে কিছু আলোচনা করলাম। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভিডিওটা বারবার দেখবে, সেকেন্ড টাইমেও দেখবে, যাতে রিপিট দেখবে, যাতে আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিকঠাক মতো ফলো করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরে আবার দেখা হবে।